আচ্ছা, এবার দেখো আমাদের কাছে এখনো নিউ সিলেবাস যেটা আসবে 2025 এ ডিক্লারেশন করে দিয়েছে পিএসসি, তার সিলেবাস আমাদেরকে দেয়নি, কোয়েশ্চেন প্যাটার্ন দেয়নি, কত মার্কসের কি কি হবে। ঠিক আছে, আগে যে 2013-তে 12-তে 2011-তে 10-এ 9-এ 8-এ যে প্যাটার্নে কোয়েশ্চেন গুলো হতো সেই প্যাটার্নের এটাই কোয়েশ্চেন, বুঝে গেছেন। ইউপিএসসির কোয়েশ্চেন নেইনি আমি মেন্স থেকে, ইউপিএসসির অপশনাল পেপার থেকে কোয়েশ্চেন নেইনি। আপনার যদি হিস্ট্রি অপশনাল পেপার থাকে তাহলে ইউপিএসসি মেন্সের কোয়েশ্চেন, ইউপিএসসি অপশনাল কোয়েশ্চেন করে যান, ডিরেক্টলি ফ্ল্যাট কমন পাবেন, আপনাকে খাটতেও হবে না, মুখস্থ করবেন, ভমিটিং করে আসবেন, বুঝলেন। যদি আপনার এসএ পেপার আসে, যদি ওরা মার্কস ইউপিএসসির প্যাটার্নে করে, তাহলে ইউপিএসসির মেন্স পেপার, ইউপিএসসির অপশনাল পেপার গুলো করে যাবেন, ইজিলি হয়ে যাবে। এখন আমাদের কাছে প্যাটার্ন নেই কি ইন্ডিয়ান হিস্ট্রি থেকে বা ইন্ডিয়ান পলিটি থেকে কি ধরনের কোয়েশ্চেন আসবে আমরা জানি না। তাহলে আমাদের প্রিভিয়াস ইয়ারে এই নতুন সিলেবাস আসা মানে 2014-এর পর থেকে নতুন সিলেবাস এসছে এমসিকিউ, তার আগে ওরা কনভেনশনাল পেপার বা এসএ পেপারেই লিখতে হতো ওদেরকে, ঠিক আছে। ওই পেপারে এই কোয়েশ্চেন গুলো এসছে, এই ধরনের কোয়েশ্চেন আসতো। এটা বলছি, হ্যাঁ 14, এটা বলছি এই জন্যই কি আপনার সিলেবাস যেহেতু চেঞ্জ হয়ে গেছে 2025-এর জন্য ওরা ডিক্লারেশন দিয়ে দিচ্ছে কি সিলেবাস চেঞ্জ আছে। দেন যদি সিলেবাস চেঞ্জ হয়ে যায় তাহলে মাত্র আর 3টে মাস বা 4টে মাস আপনি এই সিলেবাস প্যাটার্নে পড়তে পারবেন, তারপরে আপনাকে পুরোটাই প্যাটার্ন চেঞ্জ করতে হবে, তাই তো। এতে বেনিফিট যারা যারা সিরিয়াসলি ভাবে বিসিএস কে ভালোবাসেন বা এক্সিকিউটিভ অফিসার হতে চান, সি হোক ডি হোক এ হোক ওর বি হোক, তাদের ক্ষেত্রে বেনিফিট কি আপনাকে কনভেনশনাল পেপারে লিখতে হবে। যারা ব্যাংকিং এ ছিলেন, দেন এসএসসি সিজিএল দিচ্ছিলেন, তাদের জন্য এখন রাইট নাও যে প্যাটার্ন আছে সেটা ওদের জন্য বেনিফিশিয়াল। যেহেতু এমসিকিউ প্যাটার্ন ছিল, এমসিকিউতে আপনি যাই পড়ে যান, একটু প্র্যাকটিস করলেন, মাথায় আসলো, দেন ক্লিক করে আসলেন। এতে আপনার ট্যালেন্ট আছে, আপনি উত্তরপত্রে উত্তরকে কিভাবে উপস্থাপন করছেন, উত্তরকে কিভাবে আপনি লিখছেন, এটা আমি ক্লাসেও শেখাবো। আপনাকে এই প্যাটার্নে নোটসও প্রোভাইড করা হবে যদি আপনি 2025-এ থাকেন। দেন আমি নর্মালি এই প্যাটার্নই পড়াচ্ছি রাইট নাও, আমি কিন্তু আপনাকে এমসিকিউ পেপার পড়াচ্ছি না, হিস্ট্রি হোক পলিটি হোক লেন্দিয়াস প্যাটার্নেই আমি আপনাকে পড়িয়ে যাচ্ছি। পড়ে গিয়ে সেটাকে আমাকে সাজেস্টিভ ওয়েতে বলে দিতে হবে এই জিনিসগুলো আপনি মনে রাখবেন, আর এটা হচ্ছে কোয়েশ্চেন, এটা হচ্ছে অ্যান্সার শিট। হ্যাঁ স্যার, ম্যাক্সিমাম গুলো আপনি হিস্ট্রি এন্ড পলিটিতে কমন পাবেন। হ্যাঁ আপনি মুখস্থ করুন, হিস্ট্রি পলিটিতে আপনি 98% কমন পাবেন, 2% আপনার ট্যালেন্ট আছে কি আছে না। যেহেতু আমি নিজেই পরীক্ষা দেবো, আমি নিজেই পড়েছি, আমার অপশনাল পেপার হিস্ট্রি ছিল, অপশনাল পেপার ইন্ডিয়ান মানে পলিটিক্যাল সায়েন্সও ছিল, বুঝে গেছেন। তাহলে পলিটিক্যাল সায়েন্সের লেন্দিয়াস প্যাটার্নে কি কি কোয়েশ্চেন আছে সেটাও আমার জানা আছে, হিস্ট্রিতে আমি এখন দিচ্ছি সেটাও আমার জানা আছে। কোয়েশ্চেন গুলো এক এক করে দেখে নিন আপনার। How far Ashoka was responsible for the downfall of the Mauryan Empire? কেন আমাকে বলবো, কি বললাম আমি? এখানে বলছে অশোকা মৌর্যান এম্পায়ারের ধ্বংসের জন্য কি কারণ ছিলেন, কি কি করেছিলেন উনি ধ্বংসের জন্য। তাহলে আমরা যখন ক্যারেক্টার অশোকা পড়বো, দেন সেখানে ওই ক্যারেক্টারের মধ্যে এই জিনিসগুলোই আমাদেরকে পড়তে হবে। অশোকার ফরেন নীতিগুলো, অশোকার ধর্মগুলো, অশোককে মহাশোক বলা হয় কেন, যে রিজনগুলো আমরা পড়তাম। মৌর্যান ডাইনেস্টি যখন ফল করে, মৌর্যান ডাইনেস্টি যখন ধ্বংস হয়, তাহলে যতগুলো মৌর্যান কিং আছে তাদেরকে এক একটা কন্ট্রিবিউশন থাকে। ম্যাক্সিমাম যে কোনো ডাইনেস্টি যখন ধ্বংস হয়, লাস্ট বা সর্বশ্রেষ্ঠ যে কিং থাকে তার উপরই সবকিছু দিয়ে দেয়। হিস্টোরিয়ানরা এটা লেখে, বুঝে গেলেন। ওই কোডগুলো, ওই জিনিসগুলো আমাদেরকে পড়তে হবে। এখানে একটা এক্সাম্পল আমি দেখিয়ে দিচ্ছি, আলাউদ্দিন খিলজির মার্কেট পলিসি। দেন সেকেন্ড কোয়েশ্চেন বলছে রাইট এ শর্ট নোট in the urbanization of ancient India. এখানে বলেনি হারাপ্পান সিভিলাইজেশন or something like that, পুরোটাই এনসিয়েন্ট ইন্ডিয়ায় আরবানাইজেশন কিভাবে হয়েছে, মানে হারাপ্পান সিভিলাইজেশনে আরবানাইজেশন কি ছিল, দেন তারপরে আরিয়ান যখন ইনভেড করে তখন আরবানাইজেশন কি ছিল, পোস্ট আরিয়ান পিরিয়ডে আরবানাইজেশন কি ছিল, মৌর্যান পিরিয়ডে কি ছিল, নন্দ ডাইনেস্টি, এইসব ডাইনেস্টিতে আরবানাইজেশন কেমন ছিল। এনসিয়েন্ট ইন্ডিয়া বলেছে, বলেনি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন আপনার, বলিনি ওখানে মৌর্যান ডাইনেস্টি। তাহলে এই আরবানাইজেশন হিস্ট্রি পড়ার ক্ষেত্রে আপনাকে অনেক জিনিস পড়তে হয়, হিস্ট্রিওগ্রাফি পড়তে হয় আপনাকে, যখন অপশনাল পেপার আপনি পড়বেন। একটা যখন আমরা যখন ধরে নিন, হ্যাঁ আসুন,
আমরা এখন অনেকগুলো হিস্ট্রির বেসিক পয়েন্টগুলো যেগুলো ফাউন্ডেশন আছে অনেকগুলো কভার করতে পেরেছি। এবার রিসেন্টলি আমরা কভার করেছি কি পাঞ্জাব, ধরে নিন পাঞ্জাবের ক্ষেত্রে যদি আপনাকে কন্ট্রিবিউশন অফ শিখ গুরুজ লিখতে দেওয়া হয় তাহলে আপনি ইজিলি লিখতে পারবেন কন্ট্রিবিউশন। টার্ম গুলো আছে 7টা না 8টার মতো টার্ম গুলো লিখতে পারবেন। এখানে আরবানাইজেশন প্রত্যেকটা ডাইনেস্টির ক্ষেত্রে প্রত্যেকটা পিরিয়ডে রুরাল ডেভেলপমেন্ট থাকবে, আরবান ডেভেলপমেন্ট থাকবে, দুটোই জিনিসকে আমাদেরকে পড়তে হয়। হিস্ট্রি যখন আপনি কোনো কিছু পড়ছেন, হাইপোথেটিক্যালি ধরলাম দিল্লি সালতানাত পড়ছেন, দিল্লি সালতানাত পড়ার সময় আপনি দিল্লি সালতানাতের এক একটা কিংকে পড়বেন, তাই তো? কিং এর ফরেন ট্রেড কি ছিল, কিং এর আর্ট এন্ড কালচারের কন্ট্রিবিউশন কি ছিল, মার্কেট পলিসি কি ছিল, ওয়ার পলিসি কি ছিল, যেহেতু এত ব্যাটল গুলো জিতে গেছেন, টাইটেল কি কি নিয়েছিলেন, হিস্টোরিয়ান ওনার সম্বন্ধে কি কি কন্ট্রিবিউট করে গেছেন, এই জিনিসগুলো। তার সাথে সাথে একটা সিটি যদি উনি বানিয়ে থাকেন, দিল্লি বা অন্য কিছু যদি বানিয়ে থাকেন, বানালেন কেন, আরবানাইজেশন করলেন কেন, রুরাল ক্ষেত্রে ট্যাক্স কালেকশন কিভাবে উনি করতেন, আরবানের ক্ষেত্রে ট্যাক্স কালেকশন কিভাবে করতেন, যদি কিং মুসলিম হয় তাহলে মুসলিমদের সাথে আর হিন্দুদের সাথে ট্যাক্স কালেকশন কিভাবে করতেন, কিং যদি এনসিয়েন্ট পিরিয়ড হয় তাহলে কাস্ট সিস্টেমের ক্ষেত্রে ট্যাক্স কালেকশন কিভাবে করতেন। বুঝে গেছেন? এই জিনিসগুলো সবগুলো আমাদেরকে এক একটা চ্যাপ্টারের মধ্যে পড়তে হয়, এগুলো আমরা পড়ছিও। লাস্টে আপনি দেখেন, রাইট আ শর্ট নোট অন দ্য ল্যান্ড রেভিনিউ সিস্টেম অফ আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজির ল্যান্ড রেভিনিউ সিস্টেমের ক্ষেত্রে আমরা কি কি দেখে নিয়েছিলাম, মানে শর্ট নোট বলছে 10 নম্বরের একটা শর্ট নোট লিখতে হবে। হাইপোথেটিক্যালি ধরেন এই কোয়েশ্চেনটাই আপনি লিখবেন, না 10 মার্কসের মধ্যে কিছু পয়েন্ট দিলেই হয়। হাইপোথেটিক্যালি আপনি ধরেন আলাউদ্দিন খিলজির মার্কেট পলিসি লিখছেন, আপনি কি বলছে, ল্যান্ড রেভিনিউ না, একের ল্যান্ড রেভিনিউ। এবারে এই ল্যান্ড রেভিনিউর ক্ষেত্রে আপনাকে ল্যান্ড দুটো ভাগে ক্যাটাগরাইজেশন করতে হবে, কাল্টিভেটেড ল্যান্ড আর আরেকটা ল্যান্ড কি ছিল, আনকাল্টিভেটেড। এবারে এই ল্যান্ড রেভিনিউর ক্ষেত্রে ইনি কি ট্যাক্স কালেকশন করবেন, ট্যাক্সের প্যাটার্ন কি কি ছিল, এই ল্যান্ড রেভিনিউর ক্ষেত্রে ইনি যখন ল্যান্ড ডিস্ট্রিবিউশন করতেন, দেন এই ডিস্ট্রিবিউশন কিসের মাধ্যমে ইনি করতেন, ডিস্ট্রিবিউশন যেমন আমরা পড়েছিলাম আকবরের সময়, আমরা একে যেহেতু পড়িনি, আলাউদ্দিন খিলজি পড়িনি, আকবরের সময় আমরা পড়েছিলাম ল্যান্ড ডিস্ট্রিবিউশন কিভাবে করতেন উনি। ল্যান্ড ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে উনি মনসবদারি তো থাকতোই, আরো একটা ছিল আপনারা ভুলে গেছেন হয়তো, মনসব ছিল, আরো একটা ছিল সুয়ুরঘল। ইনি যদি আপনাকে 100 বিঘা জমি দেন, আলাউদ্দিন একেও সেই জিনিসটাই রেখেছিল, 100 বিঘা যদি জমি দেন, আকবরও ইনাকেই ফলো করে, 100 বিঘা জমি আপনাকে দেয়া হয় কাল্টিভেশন করার জন্য, কাল্টিভেটেড ল্যান্ড থাকবে 50 বিঘা, আনকাল্টিভেটেড থাকবে 50 বিঘা। এই আনকাল্টিভেটেড মানে এখানে কোনো শর্তেই নয় পাথুরে জমি, এটাকে আপনি কাল্টিভেবল চাষযোগ্য জমি করে নিতে হবে। 100 বিঘা থাকবে যেখানে আপনি ইজিলি চাষ করতে পারবেন। এবার এর ক্ষেত্রে এই ল্যান্ড রেভিনিউর ক্ষেত্রে দেখেন আপনি ট্যাক্স প্যাটার্নও ধরতে হবে, আপনাকে ল্যান্ড ডিস্ট্রিবিউশন জিনিসগুলোও ধরতে হবে। ডিস্ট্রিবিউট কিভাবে করতো, দুটো হিসাবে করতো, এক তো মানসব প্রথা, যদি আপনি নোবেল কিংম্যান হন, নোবেল মানুষ হন, ওই রাজার ফ্যামিলির মানুষ হন, তাহলে আপনাকে মানসব হাই র্যাঙ্কের দেবে, 9K 7K 5K। মানসব মানে আপনি স্ট্যান্ডিং আর্মি মেনটেন করছেন, তার জন্য জমি আপনাকে দিয়ে দিল, হয়তো একটা প্রভিন্সই দিয়ে দিতে পারে। দ্বিতীয় আপনার সয়ুরঘাল, মানে ওর সময় ওনার ধর্মের যে মানুষগুলো ছিল তাদেরকে ও ট্যাক্স ফ্রি ল্যান্ড গিফট করতো, প্রত্যেকটা পিরিয়ডের সময় ট্যাক্স ফ্রি ল্যান্ড গিফট করা হয়। যেমন আমাদের এনসিয়েন্ট ইন্ডিয়ায় ব্রহ্মদেয়া আমরা গিফট করতাম, ব্রাহ্মণদের জমি দান করতাম ফ্রিতে, ফ্রি অফ কস্ট, ট্যাক্স ওখান থেকে আসতো না। এদের ক্ষেত্রে মৌলবীদেরকে যে জমি দান করা হবে তাদেরকে সয়ুরঘাল বলা হয়। বুঝে গেলেন? এই জিনিসগুলো অ্যাসেম্বলি একসঙ্গে আমরা এই করে
এই ল্যান্ড রেভিনিউ সিস্টেম আমাদেরকে লিখতে হবে। আলাউদ্দিন খিলজি যখন আমরা পড়বো মার্কেট পলিসি, ল্যান্ড রেভিনিউ, ওয়ার, দেন ওনার কন্ট্রিবিউশন আর্ট এন্ড কালচারের ক্ষেত্রে সবগুলোই আমাদেরকে পড়তে হবে। বুঝলেন আমি কি বলতে চাইলাম? মানে হিস্ট্রি পড়ার ক্ষেত্রে আপনি যখন কোনো ক্যারেক্টার পড়ছেন, ক্যারেক্টারের সবকিছুই আপনাকে পড়তে হবে। এবার আপনার পরীক্ষায় কি কোয়েশ্চেন আসবে প্রিভিয়াস ইয়ার দেখেই আপনাকে বলতে পারবে। পিএসসি কোয়েশ্চেনের প্যাটার্ন কি করছে, এখানে 10 মার্কস আছে, পিএসসি সেটা কত মার্কসের করবে সেটা আমাদের এখনো জানা নেই। এই ধরনের আমাদের হিস্ট্রির কোয়েশ্চেন থাকবে, ম্যাক্সিমাম 98% আপনার কমন আসবে। আমি যেহেতু পড়াবো কমন আসার চান্সেস খুবই হাই। ইন্ডিয়ান পলিটির কোয়েশ্চেন দেখে নিন, আপনাদেরকে পড়ানো এটা হয়নি বোধহয়। ডেসক্রাইব দ্য লেজিসলেটিভ রিলেশন বিটুইন ইউনিয়ন এন্ড স্টেটস অফ ইন্ডিয়া। সেন্ট্রাল স্টেটের যে রিলেশন আছে ওর মধ্যে লেজিসলেটিভ রিলেশন একটা হয়, সেই রিলেশন সম্বন্ধে বলা হবে। অন্নপূর্ণাদেরকে পড়ানো হয়ে গেছে। ডিসক্রাইব দ্য পাওয়ার এন্ড পজিশন অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। প্রেসিডেন্টের কি কি পাওয়ার আছে, প্রেসিডেন্টের পজিশন কি কি আছে, ইজিলি আপনাকে লিখতে হবে। বুঝে গেল? ফ্লো চার্ট দিন, ডায়াগ্রাম ইউজ করুন, যাই করুন, আপনাকে করতে হবে। ইন্ডিয়ান পলিটি, এক্সপ্লেইন দ্য সেলিয়েন্ট ফিচার্স অফ দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপল অফ স্টেটস পলিসি। ডিপিএসপি এর ফিচার্স গুলো আপনাকে বলতে হবে। 3টে ফিচার্স আছে, সেই 3টে ফিচার্স আপনাকে হ্যাঁ 3টে ফিচার্স সুন্দর করে লিখতে হবে। আপনাকে 16 নম্বর দেবে। লক্ষ্মীকান্তের ওয়ান লাইনার করে আছে, পিয়ারসনের বুকে বা অপশনাল যখন পেপার নেবেন ওয়ান লাইনে নেই, অনেক জিনিস লিখতে হয়। বুঝে গেল? এটা তো আপনারা পারবেন। এক্সপ্লেইন অ্যানালাইজ দ্য প্রিএম্বল টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, 16 মার্কস, মানে পুরো প্রিএম্বলটাই আপনাকে লিখতে হবে। আপনার নাম্বার এর ক্ষেত্রে যেহেতু এটা আপনার পড়ানো আছে, প্রিএম্বলের ক্ষেত্রে আপনার নাম্বার সবচেয়ে বেশি ক্যারি হবে। আপনি যদি নাম্বার বেশি তুলতে চান তাহলে সবচেয়ে বেশি হবে আপনাকে প্রিএম্বল পুরোটাই আপনার মুখস্থ থাকলে আপনি লিখে দিন। প্রিএম্বল যেটা আছে আপনি লিখে দিন, দেন তারপরে প্রিএম্বলের জার্নি লিখুন। এক একটা ওয়ার্ড ধরেন, ওয়ার্ড রিলেটেড কেস আছে, সেটা যখন আপনার প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে তখন আমাকে ওয়ার্ড রিলেটেড। সেকুলারিজম নিয়ে কেস আছে, কেস আপনি এক্সাম্পল হিসাবে কেস দিয়ে দিলেন। দেন রিপাবলিক নিয়ে কেস আছে, এক্সাম্পল হিসাবে কেস দিলেন আপনি। দেন সোশ্যালিস্ট প্যাটার্ন নিয়ে কেস আছে, এক্সাম্পল হিসাবে আপনি কেস দিলেন। ইন্ডিয়ান পলিটিতে নাম্বার তোলার ইজিয়েস্ট অপশন হচ্ছে আপনাকে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আপনাকে এক একটা করে কেস দিতে হবে। বুঝে গেলেন? অপশনাল পেপারে যদি আপনার কারো পলিটিক্যাল সায়েন্স থাকে, দেন অপশনাল পেপার লেখার ক্ষেত্রেও আপনাকে কেস দিতে হয়। বুঝলেন? যেমন আপনি প্রিএম্বল লিখলেন, প্রিএম্বলের দিলেন, ধরে নিন হাইপোথেটিক্যালি রাইট টু ইকুয়ালিটি লিখছেন। রাইট টু ইকুয়ালিটি কত নাম্বার, মানে সমতার অধিকার কত নাম্বার আর্টিকেলে আছে? 14 থেকে 18। আর্টিকেল 14 নাম্বারে অনেকগুলো কেস আছে। আপনি টপ দুটো কেসের নাম বললেন, এক্সপ্লেন করতে হবে না, টপ দুটো নাম বললেন। আর্টিকেল 15 এ কেস হয়েছে সুপ্রিম কোর্টে, দেন কেসের নাম বলেন। এবার ওই জিনিসটাকে যদি এক একটা আর্টিকেল লেখার পর আপনি কেসের নাম বলেন, দেন অটোমেটিকলি আপনার নাম্বার বেশি দিবে না। ব্যাখ্যা করতে হয় না, শুধু এক্সাম্পল দিতে হয়। এগুলো সব আপনাকে বাংলায় যারা দেবেন বাংলায় লেখানো হবে, ইংলিশে যারা দেবেন, আমার ইংলিশে হ্যাঁ বাইলিঙ্গুয়াল হবে। বাংলাটাকে আমাকে অন্য বুক থেকে লিখে দেন ইংলিশের যে কেসগুলো আছে ওখানে লিখতে হবে। বুঝে গেছেন? আর ইংলিশ আমার নোটস প্রিপেয়ার্ড আছে, আপনি ইংলিশে নিলে ইংলিশে নিতে পারেন। আমি ইংলিশে লিখবো, মানে ইন্ডিয়ান পলিটি, ইকোনমি সবগুলো ইংলিশে লিখবো। বুঝে গেলেন? না, ইংলিশ যেহেতু হিস্ট্রি আর ইন্ডিয়ান পলিটি পড়া আছে, আমার বেশি নাম্বার ক্যারি হবে। আলটিমেটলি চাকরি নিয়ে লাভ না, একই, কিন্তু ইংলিশে স্ট্যান্ডার্ড বুক বেশি আছে। বাংলাতেও সেম নাম্বার পাবেন আপনি, কিন্তু বাংলাতে আপনাকে লড়াই করতে হবে। যারা ইংলিশে লিখবে তাদের লেভেলের স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। ইউপিএসসির বুকগুলো আপনার বাংলায় আছে, ইংলিশে আছে। কোনো মানুষ যদি ইংলিশে লেখে আর আপনি যদি আপনার স্টেটের বাংলা বুক দেখে আমাদের স্টেটের বাংলা বুক দেখে লেখেন, স্ট্যান্ডার্ড লেভেল হিউজ ডিফারেন্স আছে। আপনি অনাদি কুমার মহাপাত্র স্যারের বুক লেখেন আর লক্ষ্মীকান্ত লেখেন, একটা লাইনে লক্ষ্মীকান্ত অনেক জিনিসই বলে দিয়েছে। দেন আপনি তো আপনার টাইমও বাঁচবে। আমি লক্ষ্মীকান্তকেই একদম ট্রান্সলেট করে আপনাকে দিয়ে দেবো। বুঝে গেছেন? ইন্ডিয়ান হিস্ট্রি এন্ড পলিটির ক্ষেত্রে টেনশন নেই। মোস্ট ইম্পর্টেন্টলি ইংলিশ আপনাকে স্যার শিখতে লাগবে। 575 মার্কস আছে। যদি বিসিএস হতে চান
সব ছাড়ুন, ইংলিশ শিখুন। 250 মার্কস আপনার এসএ পেপার অ্যাড করেছে ওরা, মানে ওই 250 মার্কসের মধ্যে হাইপোথেটিক্যালি আপনারা ধরে নিন 250 মার্কসের মধ্যে 250 মার্কসের মধ্যে ধরেন এটা কম্পালসারি পেপার নয়, এটা এসএ পেপার, এটা এসএ পেপার আছে। কম্পালসারি পেপারের মধ্যে 300 মার্কস আছে and 25 আছে প্রিলিমসে। নাম্বার কত হয়? 575। আপনার এই নাম্বারটা মেন্সে অ্যাড হবে না, এই নাম্বারটা মেন্সে অ্যাড হবে না, এটা কোয়ালিফাইং নাম্বার। এটা তো প্রিলিমস পাস করার জন্য, প্রিলিমস আপনি 20 বার পাস করুন, ডাজন্ট ম্যাটার। প্রিলিমস পাস করা অনেক ছেলে আছে, ইনক্লুডিং আমি, চাকরি হয়নি, কোনো ভ্যালু নেই, একদম ওপেনলি বলছি, রেকর্ডেড ভার্সন হয়ে যাবে, ডাজন্ট ম্যাটার। 300 মার্কস এটা যে এখানে দিয়েছে, এই 300 মার্কসে আপনাকে 33% পেতে হবে। যদি এটা আপনি পাস না করেন, আপনার মেন্সের খাতাই চেক হবে না, আপনি কোয়ালিফাইডই না। বুঝে গেছেন? ইউপিএসসি তে যেমন সিস্যাট পেপারে আপনাকে কোয়ালিফাইড করতে হয়, এখানেও সেরকম এই 300 মার্কসে 33% পেতে হবে। এবার আসলো এই 250 মার্কস, এতে যদি আপনি 70 পান বা 60 পান, তাহলে ভাবুন যারা 150 ক্লিক করে দেবে বা 130 ক্লিক করে দেবে, দেন নাম্বারটা আপনি কোত্থেকে নিয়ে আসবেন? আপনার তো 10 নাম্বারে চাকরি চলে যায়, 1 নাম্বারেও গেছে। আমি এখানে 10 নাম্বারই ধরলাম, এখানে কত নাম্বার আপনার থেকে ডিফারেন্স হচ্ছে? বুঝে গেলেন? ইংলিশ আপনাকে ফার্স্ট এন্ড ফরমোস্ট ট্রান্সলেশন শিখতে হবে, দেন তারপর আপনাকে প্যাটার্ন জানতে হবে, আপনি এসে কিভাবে লেখেন। অনেক মানুষ আছে হিউজ অ্যামাউন্টে ইংলিশ জানে, কিন্তু লেখার সময় প্যাটার্ন ফলো করে না বলে নাম্বার দেওয়া হয় না। বুঝে গেলেন? সেটা আপনাকে যখন চলবে তখন বলা হবে। আপাতত এটা হচ্ছে সিরিয়াস সবচেয়ে, যদি বিসিএস হতে চান আপনি বা ওয়ান ডে এক্সামিনেশন যেটাই নিতে চান যেখানে ইংলিশ লিখতে লাগে, দেন আপনাকে শিখতে হবে, এর মধ্যে কোনো শর্টকাট নেই। আপনি বলবেন স্যার আসবে, নতুন একটা স্যার আসবে দিল্লি থেকে হায়ার করে নেব, আসবে এসে শিখিয়ে দেবে, স্যার কি শেখাবেন? আপনার ল্যাঙ্গুয়েজ আছে, আপনার ল্যাঙ্গুয়েজ নয়, আপনাকে শিখতে হবে নিজেই। আপনি যদি শিখতে চান, গ্রামার শিখতে হবে সুন্দরভাবে, ধৈর্য ধরে। গ্রামার যদি আপনার ভালো থাকে, আপনাদের যারা সিজিএল দেন, সিজিএল এমনি হয়ে যাবে। গ্রামার ভালো থাকলে আপনার ক্লাসিক মিসলেনিয়াস ইজিলি লিখতে পারবেন। মিসলেনিয়াস তো উল্টো পাল্টো একটা এক্সামিনেশন, যেখানে জিকের কোনো সিলেবাস নেই। আমার বন্ধু একটা জব করে, আরআই আছে, ও সিনেমা খুব দেখতো, হিউজ অ্যামাউন্টে ডিসিআর কি সিনেমা হয় ওগুলো দেখতো। দেন ওখান থেকে 5 নাম্বার এসেছিল সিনেমা থেকে, ওই মুভি ডাইরেক্টরের নাম কি, এই ক্যারেক্টারের নাম কি, বলছে ওই হলের মধ্যে শুধু আমিই পারবো, কেউ তো আমার মতো সিনেমা দেখেনি। দেন ও কোয়ালিফাইড করে নিল, মেন্স পেপারে যখন আসলো ও ইংলিশ ভালো লিখতো, বাংলাও লিখতো, ক্লিক করে বেরিয়ে গেছে, চাকরি হয়ে গেছে। মেন মিসলেনিয়াস সার্ভিসের হচ্ছে প্রিলিমস পাস করা, যেহেতু উল্টো পাল্টো স্ট্যাটিক জিকের কোয়েশ্চেন গুলো থাকে, সিলেবাস নেই। ওই মুভির ক্যারেক্টারের নাম কি আমি যদি না দেখে থাকি তাহলে ধরবো কিভাবে? ওটা তো স্ট্যাটিক জিকের পোর্শনেও আসে না, তাহলে আপনি কিভাবে করবেন? হ্যাঁ, যেখান থেকে আসে। কিন্তু ওর ওই পাসের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওই যে ইংলিশ লিখতে হবে আপনাকে, ক্লার্কশিপ এন্ড মিসলেনিয়াস সার্ভিসের ক্ষেত্রে সেটা তো শিখতে লাগবে। গ্রামার যদি ভালো না থাকে দেন শিখবেন কিভাবে? বুঝলে? এটা ছিল আমাদের আজকের আলোচনা। এবার আমরা ক্লাস স্টার্ট করি। আপনারা যারা যারা এই রেকর্ডেড ভার্সনটা দেখবেন, দেন আপনাদের এই আলোচনাটাই আছে। হিস্ট্রি, ইন্ডিয়ান হিস্ট্রি আমি পড়াবো, অ্যান্ড পলিটি আমি পড়াবো। যদি আপনার মনে হয় কি হ্যাঁ ভাল লাগে, দেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ওখানে কন্ট্যাক্ট করতে পারেন। আর ভিডিও আমি দিয়েই রেখেছি ইন্ডিয়ান পলিটির, ইন্ডিয়ান হিস্ট্রির, সেগুলোও আছে। আরো একটা জিনিস, খান স্যার যে ডিক্লারেশন দিয়েছেন আপনার ক্র্যাশ কোর্সের, তার ডিউরেশন 3 মান্থসের আছে। আপনারা যারা যারা ভর্তি হবেন ভর্তি হয়ে যান, কিছুদিনের মধ্যে ভর্তি অফ করে দেবেন উনি। বোধহয় 21 স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে আপাতত, ম্যাক্সিমাম 30 স্টুডেন্ট উনি নেবেন, খান স্যার নেবেন। দেন আপনারা যারা যারা ভর্তি হতে ইচ্ছুক আছেন, কমেন্ট সেকশনের নিচে নাম্বার দেওয়া আছে, নাম্বার আপনি ক্লিক করুন, ফোন করুন, অ্যাডমিশন নিয়ে নিন। ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসতে থাকবেন।